হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। তো দর্শক, কি বলেছিলাম? যা বলছি তাই দেখছি সত্যি হচ্ছে। ওকে? নীতিন গাডকারি পুরোপুরিভাবে সরকারকে বিষকন্যা বলে দিয়েছে। ওকে? মানে পুরো গেম চলছে। যে নরেন্দ্র মোদী একসময় মানে যাদের উঠতে দিত না মার্কেটে। কারণ নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি তাকে ওরাই যে তিনি মানে পুরোপুরিভাবে কন্ট্রোলটা নিজের হাতে রাখার চেষ্টা করতেন। তো সেই কন্ট্রোল কিন্তু এখন বেলাগাম হয়ে গেছে। যবে থেকে ৪ জুনে কিন্তু যে ইলেকশনের রেজাল্ট রয়েছে, যখন থেকে ২৪০ টা সিট এসেছে, উত্তরপ্রদেশ কিন্তু হাতের বাইরে চলে গেছে, তখন থেকে কিন্তু বড় নেতারা কিন্তু নিজের জায়গা কন্ট্রোল করে নিয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছিলেন আপনাদের পাশে যে চলছিল পিকচার গুলো, সেখানে আপনারা দেখতে পারবেন যে সরকারকে বিষকন্যার সাথে তুলনা করেছে নীতিন গাডকারি। এই নীতিন গাডকারি বেশ কিছুদিন আগে, প্রায় ১ সপ্তাহ হবে, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে আমাকে বিপক্ষ পার্টির থেকে প্রধানমন্ত্রী হওয়ার অফার এসেছিল। কিন্তু আমি এখনো পর্যন্ত বিজেপিকে ছাড়িনি। ওকে? আবার এই নীতিন গাডকারি একসময় বলেছিল যে চতুর্থবারের মতো কিন্তু বিজেপি সরকার আসছে না। তৃতীয়বার এসে গিয়েছে। চতুর্থবারের মতো কিন্তু আসছে না। ওকে? ২০১৪ তে এসেছে, ২০১৯ এ এসেছে, ২০২৪ এ আসলো। ওকে? এরপরে কিন্তু আর আসবে না বিজেপি সরকার। এটা নীতিন গাডকারির কথা। ওকে? এবার তার মধ্যেই কিন্তু মহারাষ্ট্রে এক জায়গায় পুরোপুরিভাবে কিন্তু চলছিল, বেসিক্যালি যেটা হচ্ছে একটা মিটিং চলছিল। সেখানে বড় পুঁজিপতিরা এসেছিল, যারা ইনভেস্টর রয়েছে তারা এসেছিল। সেখানে কিন্তু তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং সেই বক্তব্যের মধ্যেই তিনি কিন্তু সরকারকে বিষকন্যার সাথে তুলনা করেন। সরকার বলতে বর্তমান যে সরকার রয়েছে। কেন বলা হচ্ছে যে তিনি খুব প্রচুর পরিমাণে কিন্তু যে মানে দুঃখিত হয়ে আছে। কেন দুঃখিত হয়ে আছে? যে তার যে মেইন জায়গা, তিনি যেখান থেকে সংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন সেটা হচ্ছে নাগপুর। ওকে? যেখানে আরএসএস এর মেইন হেডকোয়ার্টার। তো সেখান থেকে তিনি প্রতিবার জিতে আসেন। এবারও জিতে এসেছেন তিনি। তো তিনি বলছেন যে বেসিক্যালি নাগপুরের মধ্যে কিন্তু তিনি চাচ্ছিলেন যে বড় ইনভেস্টমেন্ট আসুক। কারণ আমি একমাত্র বিজেপির মধ্যে থেকে যেই নেতাকে সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হলো নীতিন গাডকারি। ওকে? তার যে কাজকর্ম এবং তিনি ফিউচারিস্টিক। তিনি শুধুমাত্র এটা ভাবেন না যে আমার সিট কিভাবে বেঁচে থাকবে। তিনি এটা ভাবেন যে ফিউচারিস্টিক ভাবনা চিন্তা তিনি করে থাকেন। ওকে? পুরোপুরিভাবে ফিউচারিস্টিক ভাবনা চিন্তার সাথে তিনি এগিয়ে যান। তার মানে আমাদের দেশের মধ্যে যদি মানে ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করার যদি কারোর উপর দায়িত্ব থাকে সেটা হচ্ছে নীতিন গাডকারি। তিনি হচ্ছে বেসিক্যালি সড়ক মন্ত্রী বলা হতে থাকে। ওকে? রাজমার্গ সড়ক মন্ত্রী। তো ঠিক আছে, সেদিকে আমরা যাচ্ছি না। এখন মেইন কথায় আসি। যে বিষকন্যা কেন বলা হলো সরকারকে? সরকারকে বিষকন্যা এইজন্য বলা হচ্ছে যে আমি ১ম এ বললাম, মহারাষ্ট্রের মধ্যে এক জায়গায় মিটিং চলছিল, সেখানে পুঞ্জিপতিদের মিটিং হচ্ছিল এবং নীতিন গাডকারি দুঃখিত। এইজন্য দুঃখিত যে মহারাষ্ট্রের মধ্যে কিন্তু বেসিক্যালি বড় কিন্তু ইনভেস্টমেন্ট আসছে না। কেন আসছে না? যে সরকার হচ্ছে কি করতে পারছে না, বড় যে ইনভেস্টর রয়েছে তাদেরকে কিন্তু সাবসিডি দিতে পারছে না। কারণ আমরা সকলে জানি যেকোনো দেশ যখন নিজের দেশের মধ্যে বিভিন্ন বড় ইনভেস্টরকে আকর্ষণ করে নিয়ে আসার চেষ্টা করে, সেক্ষেত্রে কি করে? সেক্ষেত্রে তারা সাবসিডি দিয়ে থাকে। ওকে? বড় কোম্পানিগুলোকে সাবসিডি দিয়ে থাকে। তো ইন্ডিয়াও দেওয়া উচিত ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়াতে দেয় না। যেমন সিঙ্গাপুরে যেটা পাওয়া যায়। এজন্য দেখবেন বড় কোম্পানি কিন্তু সিঙ্গাপুরে চলে গেছে। আপনারা যে শপিং করেন Flipkart, সেই Flipkart একসময় ইন্ডিয়াতে রেজিস্টার ছিল। এখন কিন্তু সেটা সিঙ্গাপুরে রেজিস্টার। সিঙ্গাপুর, ইউএই, ভাববেন যে বড় যে কোম্পানিগুলো রয়েছে সবাই কিন্তু ইউএই, দুবাইতে কেন শিফট হয়ে যাচ্ছে। ওকে? সেখানে কিন্তু সাবসিডি পাওয়া যায়, সেখানে ট্যাক্স রেট কম। ইন্ডিয়ার ক্ষেত্রে ট্যাক্স রেট বেশি, সেখানে সাবসিডিও পাওয়া যায় না। এর জন্য কিন্তু নীতিন গাডকারি খুবই মানে দুঃখিত। এর জন্য দুঃখিত, তিনি বলছেন যে আমাদের সরকার কিন্তু পুরোপুরিভাবে যে লাড়কি বেহেন যোজনা বলে একটা যোজনা রয়েছে, পুরোপুরিভাবে থামুন, যোজনাটাকে আমি দেখে নিচ্ছি। ওকে? লাড়কি বেহেন যোজনা। ওকে? যদি এখানে থাকে সেক্ষেত্রে আপনাকে দেখিয়ে দিতে পারবো। এই দেখেন, লাড়কি বেহেন যোজনা যে রয়েছে, সেই লাড়কি বেহেন যোজনার জন্য কি করছে? সরকার টাকা এলট করছে। কত টাকা এলট করছে? ৪৬,০০০ কোটি টাকা এলট করছে। কারণ সামনে মহারাষ্ট্রে যেহেতু ইলেকশন রয়েছে, সুতরাং ইলেকশনে জিততে হবে। তো নীতিন গাডকারি এটার জন্য কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেগে রয়েছেন যে সরকার কি করা উচিত? সরকার যেখানে ইনভেস্টরদের সাবসিডি দেওয়া উচিত, যাতে বড় উদ্যোগপতিরা এসে কিন্তু নিজের ফ্যাক্টরি স্থাপন করে, দেশে যাতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় সেই জায়গাতে না করে কিন্তু সরকার কি করছে? যে লাড়কি বেহেন যোজনা যে আছে সেখানে ৪৬,০০০ কোটি টাকা যাচ্ছে। এই লাড়কি বেহেন যোজনা কিরকম? মধ্যপ্রদেশে যেটা রয়েছে লাডলি বেহেন যোজনা, পশ্চিমবঙ্গে যেমন কন্যা বেসিক্যালি লক্ষ্মীর ভান্ডার রয়েছে, ঠিক তেমনি সেম যোজনা হচ্ছে লাড়কি বেহেন যোজনা বলে একটা যোজনা চালু করছে মহারাষ্ট্র সরকার। যেখানে বলা হচ্ছে ১৮ থেকে ৬২ পর্যন্ত প্রত্যেক মহিলাকে কিন্তু ৳১৫০০ করে মাসে দেওয়া হবে। এর জন্য খরচ আসবে ৪২ নয়, ৪৬,০০০ কোটি টাকা। ওকে? ৪২,০০০ কোটি টাকা থেকে ৪৬,০০০ কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি। ওকে? এজন্য বলছে, নীতিন গাডকারি বলছে যে বড় ইনভেস্টর যারা ছিল ওখানে মিটিং এর মধ্যে, তাদেরকে বলা হচ্ছে যে তারা যাতে সরকারের আশায় না থাকে। সরকার হলো কি বিষকন্যা। কেন? কারণ বিষকন্যা আমাকে সাথে কিন্তু আমাদের পূরণের মানে একটা টার্গেট রয়েছে। যেখানে আমরা দেখতে পারি যে অর্থশাস্ত্র, কৌটিল্যর যে অর্থশাস্ত্র রয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি কৌটিল্য বলতে চাণক্যর নীতি যেখানে রয়েছে, সেখানে যেটা যে প্রত্যেকটা রাজা কি করতো, বেসিক্যালি চাণক্য কি করতো, বিষকন্যা পালতো। মানে তাদের বডির মধ্যে হালকা করে ডেইলি বিষ দেওয়া হতো। এর ফলে কি হতো, তারা বিষ হয়ে যেত। এবার তাদেরকে মানে লোভ দেখানোর জন্য তারা কি করত? অন্য রাজাদের কাছে পাঠিয়ে দিত। সেই অন্য রাজারা যখন সেই মানে বিষকন্যাদের সাথে থাকতো, এর ফলে তারা যখন তাদের মধ্যে মিলন করতো, সেক্ষেত্রে সম্ভোগ ক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের দেহের মধ্যে বিষ মানে প্রবেশ করতো এবং রাজার দেহের মধ্যে যখন বিষ প্রবেশ করতো, সেক্ষেত্রে রাজা কিন্তু মরে যেত।
ঠিক তেমনি সরকারকেও বলেছে বিষ কর না। কেন বিষ কর না? সরকার হচ্ছে ইনভেস্টরদের ১ম এ কি করে? পুরোপুরিভাবে একটা লোভ দেখানোর চেষ্টা করে যে, আমাদের দেশে ইনভেস্ট করুন, এই করুন, এই করুন। মানে লোভ দেখানোর চেষ্টা করে এবং যখন ইনভেস্টর যখন এরা হচ্ছে সরকারকে বিশ্বাস করে, সরকার কিন্তু সেসব জিনিস করে না। সরকার ঘুরে ফিরে ওই ভোটের মধ্যে গিয়ে পড়ে থাকে। কারণ আমরা যখনকার লোকসভা ইলেকশন হচ্ছিল ২০২৪ সেই সময় কিন্তু নরেন্দ্র মোদিকে আমরা দেখেছি। নরেন্দ্র মোদি ঘুরে ফিরে কিন্তু ওই একটা কথাতে চলে গেছে, সেটা হচ্ছে হিন্দু-মুসলিম। মাটন, মুঘল, মাছলি, তারপরে হচ্ছে মুজরা, এইসব জিনিস, মঙ্গলসূত্র, এইসব জিনিস নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছিল। তো সুতরাং যে নিতিন গাডকারি কিন্তু এটা নিয়ে খুবই দুঃখিত যে বড়, বড় ইনভেস্টমেন্ট যারা নাগপুরে আসার মানে চেষ্টা করছিল। কারণ নাগপুরের মধ্যে কিন্তু বড়, বড় প্রজেক্ট চলছে যেগুলা হচ্ছে নিতিন গাডকারির আন্ডারে হচ্ছে। কিন্তু নিতিন আর গাডকারি যেহেতু দেখতে পাচ্ছে যে সামনে ইলেকশন রয়েছে, সরকার ইলেকশনে ধ্যান দিচ্ছে, ভোটে জিততে হবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে এত কোটি টাকা যে বাইপাস হয়ে গিয়েছে একটা লাটকি বেহেন যোজনার দিকে, সেক্ষেত্রে সরকার কিন্তু এখন আর সাবসিডি দিবে না। এর জন্য বড়, বড় ইনভেস্টর যারা ছিল তাদেরকে বলেছে যে আপনারা যতটা সাবসিডি পারেন এখনই নিয়ে নেন। পরবর্তীতে কিন্তু হবে না। কারণ হচ্ছে পরবর্তীতে সরকার কিন্তু লাটকি বেহেন যোজনা তৈরি করছে। সব টাকা কিন্তু সেখানে চলে যাবে। ৪৬,০০০ কোটি টাকার কিন্তু বাজেট রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সরকারের বিপক্ষেই কাজ করছে। ওকে? এইজন্য আমি কথা বলছি এটা নিয়ে, কারণ হচ্ছে নরেন্দ্র মোদির কিন্তু সময় প্রায় শেষ হয়ে আসছে। এজন্য শেষ হয়ে আসছে। ৭৫ বছর হয়ে গেছে। আমরা সকলেই জানি বিজেপির মধ্যে কিন্তু একটা নিয়ম রয়েছে যে ৭৫ বছর পরে কিন্তু কেউ কিন্তু বিজেপির মধ্যে থাকতে পারে না। তাকে কিন্তু মার্গদর্শন কমিটির মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। সেটা আমরা দেখেছি, আগে দেখেছি লালকৃষ্ণ আডবাণীকে দেখেছি এবং আরো যারা বড়, বড় নেতা ছিল বিজেপির মধ্যে তারা কিন্তু পুরোপুরি মার্গদর্শন কমিটির মধ্যে চলে গিয়েছে। এবার যে খেলাটা চলছিল যে পুরোপুরিভাবে নরেন্দ্র মোদী কিন্তু বড়সড় যারা মানে পাওয়ারফুল নেতা তাদেরকে কিন্তু সামনে আসতে দেয় না। সেটা দেখা গেল নীতিন গাডকারি এতদিন ধরে চুপ ছিল, এখন কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে। আমরা দেখেছি যোগী আদিত্যনাথের সাথে কেশব প্রসাদ মৌর্যর কিন্তু ঝগড়া লেগে গিয়েছিল। কেশব প্রসাদ মৌর্য পুরোপুরিভাবে যোগী আদিত্যনাথকে কি করতে চাচ্ছিল? রিপ্লেস করতে চাচ্ছিল। নরেন্দ্র মোদীও চাচ্ছিল যে যাদের যোগী আদিত্যনাথকে কিন্তু সামনে টিকতে দেওয়া না যায়। কারণ লোকের মধ্যে কিন্তু একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গেছিল যে নেক্সট পিএম হিসেবে কিন্তু যোগী আদিত্যনাথকে তুলে ধরা হচ্ছে। কিন্তু এখন মনে করা হচ্ছে যে নেক্সট পিএম কিন্তু নীতিন গাডকারিও হতে পারে। কারণ নীতিন গাডকারি যেভাবে কিন্তু বোল্ড রিঅ্যাকশন দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারও মনে আশা আছে তিনি নেক্সট প্রধানমন্ত্রী হবে। আমি মনে করি তিনি প্রধানমন্ত্রী হলে খুব ভালো হবে। কারণ তার হচ্ছে ফিউচারিস্টিক বিচারধারা যেটা রয়েছে সেটা ফিউচারিস্টিক বিচারধারা। তিনি যে হারে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, রোড, হ্যাঁ, কিছু রোড রয়েছে যেগুলাতে হচ্ছে এখন সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি একটা বেসিক্যালি পডকাস্ট দেখছিলাম। শুভঙ্কর মিশ্রা বলে একজন ইউটিউবার রয়েছে। তার পডকাস্টে তিনি বলছিল যে যখন তাকে মানে একটা কড়া কোয়েশ্চেন করা হয় পুরোপুরিভাবে। নীতিন গাডকারি এমন না, নরেন্দ্র মোদির মত না যে তাকে কড়া কোয়েশ্চেন করা যাবে না। নীতিন গাডকারিকে কিন্তু কড়া কোয়েশ্চেন করা হয়েছে। সেই কড়া কোয়েশ্চেনে বলা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় রোড কিন্তু ভেঙে যাচ্ছে। মানে নষ্ট হয়ে যাচ্ছে রোড। একটু জল পেলেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে সাইলেন্স রোড বানানো হয়েছিল। সেই সাইলেন্স রোডের মধ্যেও কিন্তু এখন পুরোপুরি ভেঙে মানে শেষ করে দেওয়া হচ্ছে। আবার নতুন করে বানানো হচ্ছে। তো নীতিন গাডকারি বলে যে, "হ্যাঁ, এটার মধ্যে আমাদের ভুল হয়েছে। আমি সেই বিষয়টাকে লক্ষ্য করে দেখব।" মানে একজন ভালো নেতার যেটা মানে প্রতিচ্ছবি হয় সেটা কিন্তু আমরা নীতিন গাডকারির মধ্যে দেখতে পাই। এবার মেইন জায়গাতে আসেন। মেইন জায়গা কোথায় রয়েছে? মেইন জায়গা যেটা হচ্ছে নীতিন গাডকারি কি নেক্সট প্রধানমন্ত্রী? হতেও পারে, সেই বিষয়ে আমি যাব না। এখন হচ্ছে মেইন সমস্যা যেটা হচ্ছে পার্টি প্রেসিডেন্ট নিয়ে। ওকে? সময় আছে আমাদের হাতে। আমরা আরেকটু ভিডিওটা বানিয়ে নিই। ওকে? দেখুন, সময় থাকলে যে যা হয় মানে আগানো তো যেতেই পারে। অনেক কথা বলা যেতে পারে। লাইভ এসে ১ ঘন্টা ১.৫ ঘন্টা কথা বলা যেতে পারে। তো শুনে নিন যে জিনিসটা হচ্ছে পার্টি প্রেসিডেন্টের। বিজেপি গোটা বিশ্বের মধ্যে কিন্তু ১ নাম্বার পার্টি। মানে সবচেয়ে বড় পার্টি বলা হতে থাকলে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্টি কিন্তু বিজেপি। আর সেই বিজেপির মধ্যে এখন প্রেসিডেন্ট নেই। লাস্ট প্রেসিডেন্ট কে ছিল জেপি নাড্ডা। আর বিজেপির মধ্যে একটা নিয়ম রয়েছে যে কোন একজন ব্যক্তি কিন্তু ২ বছরই প্রেসিডেন্ট থাকতে পারে। মানে ২ বারই প্রেসিডেন্ট থাকতে পারে। নেক্সট প্রেসিডেন্ট কিন্তু চেঞ্জ করতে হবে। সুতরাং আগের প্রেসিডেন্ট ছিল হচ্ছে জেপি নাড্ডা। এবার কিন্তু নতুন প্রেসিডেন্ট দরকার। এবার পার্টি প্রেসিডেন্ট কি হবে সেটা নিয়ে কিন্তু বিজেপি এবং হচ্ছে আরএসএস এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে। আরএসএস যে কিন্তু আগে পুরোপুরিভাবে বিজেপি সাপোর্ট করতো, নরেন্দ্র মোদীকে সাপোর্ট করতো। কিন্তু এখন আরএসএস কিন্তু জল মানে রাস্তা কেটে নিয়েছে। কেন কেটে নিয়েছে? নরেন্দ্র মোদীকে নিয়ে কিন্তু মোহন ভাগবত যে আরএসএস এর প্রধান রয়েছে তিনি কিন্তু কথা বলা শুরু করে দিয়েছেন। মোহন ভাগবত বলেছেন যে গোটা দেশের মধ্যে কিন্তু মণিপুর আমাদের দেশের একটা অংশ, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত যায়নি। মণিপুর জ্বলছে। মণিপুর সমস্যা কিন্তু প্রধানমন্ত্রী মানে এখনো সমাধান করার চেষ্টা করেনি। এবার যে জিনিসটা লক্ষ্য করা গেছে পুরোপুরিভাবে খেলাটা ঘুরে গিয়েছে। আরএসএস চাচ্ছে নিজের ইচ্ছামত পার্টি প্রেসিডেন্ট বানাবে। ওকে? আর বিজেপি চাচ্ছে এমন একটা প্রেসিডেন্ট বানাবে যে হচ্ছে বিজেপির কথা মতো চলবে। অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা মতো চলবে। ১ম এ খেলাটাও চলছিল বেসিক্যালি ২ জনের মধ্যে। সেটা হচ্ছে একদিক থেকে দাঁড়াচ্ছিল নরেন্দ্র মোদীর ফেভারাইট ছিল অনুরাগ ঠাকুর। ওকে? আর আরএসএস এর ফেভারাইট ছিল হচ্ছে ফড়নবিস। ফড়নবিসের সাথে নীতিন গাডকারির আবার মিল খায় না। কারণ ফড়নবিস হচ্ছে মহারাষ্ট্রে একসময় মুখ্যমন্ত্রী ছিল। নীতিন গাডকারি হচ্ছে মহারাষ্ট্রের সবচেয়ে মানে হেভিওয়েট নেতা। আর নীতিন গাডকারির মেইন জায়গা হচ্ছে নাগপুর, যেখানে আরএসএস এর সেন্টার রয়েছে। এবার খেলাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ১ম শটে কিন্তু দুজনকে কিন্তু পুরোপুরিভাবে মানে প্লেয়ার আগে করা হচ্ছে যে কে হবে পার্টি প্রেসিডেন্ট। আরএসএস আগে করেছে ফড়নবিস। তো ফড়নবিস যে হচ্ছে আগের হচ্ছে মুখ্যমন্ত্রী ছিল। বিজেপি আগে করেছে অনুরাগ ঠাকুর। আরএসএস মানেনি যে অনুরাগ ঠাকুর হবে, বিজেপিও মানছে না ফড়নবিস হবে। দুজনকে বের করে রাখা হয়েছে। এবার হচ্ছে মেইন
কথা আসলে সঞ্জয় যোশী বলে একজনকে। সঞ্জয় যোশী এমন একজন ব্যক্তি, তার কথা শুনলে আপনি মানে ভাববেন যে সঞ্জয় যোশী হচ্ছে একসময় নরেন্দ্র মোদীর বন্ধু ছিল। মানে নরেন্দ্র মোদী আর উনি একসাথে কাজকর্ম করত। গুজরাটের লবিতে থেকে শুরু করে পুরোপুরি কাজকর্ম করা হয়। পরবর্তীকালে কি হয়? পরবর্তীকালে সঞ্জয় যোশীকে মার্কেট থেকে বের করার জন্য কিন্তু একটা তার ব্যাপারে সিডি বের হয়। সে সিডি হচ্ছে স্যাক্স সিডি। ওকে? স্যাক্স স্ক্যান্ডাল ছিল একটা। সেখানে একটা আপত্তিজনক হিসাবে কিন্তু সঞ্জয় যোশীকে দেখা যায়। সেই তারপর থেকে কিন্তু তাকে মানে পার্টি থেকে বের করে দেওয়া হয়। তিনি পার্টির থেকে দূরে থাকেন এবং থাকতে, থাকতে পরবর্তীকালে যখন সেই সিডির ল্যাব টেস্ট করা হয়, সেখানে দেখা যায় যে সেই সিডিটা হচ্ছে ফেক সিডি ছিল। ওকে? কিন্তু ততদিনে কিন্তু তার খেলা বদলে গিয়েছে। তার খেলা বদলে মনে করা হচ্ছিল যে ন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে কিন্তু এই চালটা চেলেছিল যাতে সঞ্জয় যোশী এগোতে না পারে। এখন যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আরএসএস চাচ্ছে যে সঞ্জয় যোশী, সেই যে সঞ্জয় যোশী যে হচ্ছে নরেন্দ্র মোদীর কট্টর শত্রু, তাকে যাতে পুরোপুরিভাবে পার্টির মধ্যে এনে বসিয়ে দেওয়া হয় এবং বিজেপির যাতে প্রেসিডেন্ট করা হয়। এবার বিজেপি সেটা মানবে না। বিজেপি বলছে না, সঞ্জয় যোশী হবে না। এবার যাকে তুলে নিয়ে আসা হচ্ছে, তারও ক্যারিয়ার নষ্ট করেছে পুরোপুরিভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। যার নাম হচ্ছে বসুন্ধরা রাজে সিন্ধিয়া। ওকে? বসুন্ধরা রাজে সিন্ধিয়া, যিনি একসময় রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন। ওকে? এবার যখন তিনি মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট হন, মানে রাজস্থানে যখন বিজেপি জিতে আসে, সেই সময় সবাই ভেবেছিল যে বসুন্ধরা রাজে যে রয়েছে, বসুন্ধরা রাজে সিন্ধিয়া রয়েছে, তিনি কিন্তু এবার মানে মুখ্যমন্ত্রী হবে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কিন্তু নরেন্দ্র মোদী তাকে মুখ্যমন্ত্রী বানায়নি এবং সবার মধ্যে কিন্তু একটা কল্পনা চলছিল, যেহেতু নরেন্দ্র মোদীর সাথে ৩৬ এর আঁকড়ায়, সেক্ষেত্রে কিন্তু বসুন্ধরা সিং রাজে প্রেসিডেন্ট হওয়ার চান্সে রয়েছে। এখন ২ পক্ষ থেকে দুটো নাম উঠে এসেছে। একটা নরেন্দ্র মোদীর নাম, মানে দুটো ব্যক্তিকে তুলে ধরা হয়েছে, সেটা আরএসএস ও তুলে ধরেছে, বিজেপি তুলে ধরেছে। তো মানে দুজনের মধ্যে মিটিং-টিটিং করে দুজনের নাম চলে এসেছে। এক সঞ্জয় যোশী, এক হচ্ছে বসুন্ধরা সিং রাজে। ওকে? বসুন্ধরা রাজে সিন্ধিয়া। ওকে। এবার বসুন্ধরা রাজে সিন্ধিয়া যে রয়েছে, এবার বিজেপি বলছে যে ঠিক আছে, আমরা সঞ্জয় যোশীকে নিব না। কারণ সঞ্জয় যোশী পুরোপুরিভাবে কিন্তু বিজেপির উপর, মানে বিজেপি নয়, নরেন্দ্র মোদীর উপর ক্ষেপে রয়েছে। কারণ তার যে সেক্স স্ক্যান্ডাল বেরিয়েছিল, সেই সময়ের কথা কিন্তু তিনি জানেন। এখনো মনে রেখেছেন তিনি। যার জন্য কিন্তু তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। এখন বসুন্ধরা রাজে সিন্ধিয়া যে রয়েছে, সিং বলছি বারবার, বসুন্ধরা রাজে সিন্ধিয়া। ওকে? রাজে সিন্ধিয়া যে রয়েছে, তার সাথে নরেন্দ্র মোদীর একটু ঘনিষ্ঠতা থাকলেও অমিত শাহর কিন্তু ঘনিষ্ঠতা নেই। পুরোপুরিভাবে অমিত শাহর ঘনিষ্ঠতা। মানে ২ জন যে ক্যান্ডিডেট রয়েছে, একটা হচ্ছে সঞ্জয় যোশী, একটা বসুন্ধরা রাজে সিন্ধিয়া। সঞ্জয় যোশীর সাথে নরেন্দ্র মোদীর মানে সম্পর্ক ভালো না। অমিত শাহর সাথে তাও মিলে যেতে পারে। কিন্তু নরেন্দ্র মোদীর সাথে কখনোই মিলবে না। আর বসুন্ধরা রাজে সিন্ধিয়া যে রয়েছে, তার সাথে নরেন্দ্র মোদীর মিলে যাবে। কিন্তু অমিত শাহর মিলবে না। কারণ অমিত শাহর জন্য কিন্তু বসুন্ধরা রাজে সিন্ধিয়া যে রয়েছে, সে রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে পারেনি। এখন সবাই মনে করছিল যে বসুন্ধরা রাজে সিন্ধিয়া হয়তো রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এসব করছে। কিন্তু না। বসুন্ধরা রাজে সিন্ধিয়া বলেছে যে আমি যতদিন আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে, ততদিন আমি কি করব? সংঘকে সমর্পিত করব। মানে আরএসএস কে সমর্পিত করব। কারণ আমরা অতদিন থেকে দেখতে পাচ্ছি, কিন্তু যতদিন থেকে কিন্তু নরেন্দ্র মোদী এসেছে, সেক্ষেত্রে কিন্তু আরএসএস এর প্রভাব কমেছে। এর জন্য প্রভাব কমেছে, আমরা যেটা বলছি যে কি করছে, বাইরে থেকে লোক এনে উঠিয়ে দেওয়া হচ্ছে। যেমন আসামে আমরা দেখেছি হেমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবঙ্গে দেখেছি আমরা, কি নাম? আরে এই লোকটার নাম কি? শুভেন্দু। ওকে? শুভেন্দু। নামও মনে থাকে না। বড়সড় নেতা না? কোথাও মানে নাম মনে থাকে না। ওকে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বাইরের থেকে বিজেপিতে উঠে এসেছে। দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ আরএসএস এর লোক। এই নিয়ে আরো ভিডিও বানাবো। আমরা ভিডিও বানাবো, মজা আসবে। ওকে? আপনি দেখুন হেমন্ত বিশ্ব শর্মা বাইরে থেকে এনে ঢুকানো হয়েছে। আপনি মহারাষ্ট্রে চলে যান, অজিত পাওয়ার, ওকে, একনাথ শিন্ডে, এরা সব বাইরে থেকে এনে মানে এন্ট্রি করানো হয়েছে। এবার যে জিনিসটা লক্ষ্য করা যায় যে বিজেপির মধ্যে থেকে যারা সংঘ পরিবারকে কিন্তু পুরোপুরিভাবে আরএসএস কে কিন্তু বড় করে দিয়েছে। একদম আরএসএস ছোট থেকে বড় করেছে যে যারা, তাদেরকে কিন্তু বাইরে রাখা হয়েছে। ওকে? তাদেরকে কিন্তু এন্ট্রি করতে দেওয়া হয়নি। অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু আরএসএস এর কিন্তু প্রভাব কিন্তু বিজেপির উপর পড়তে দেয়নি। আমরা এটা বিধানসভা ইলেকশনের সময় দেখেছিলাম। বিধানসভা বলছি, লোকসভা ইলেকশন, নট বিধানসভা। ২০২৪ এর লোকসভা ইলেকশন। মানে যখন ফ্লোতে আসি না, তখন বলতেই থাকি। ওকে? তো ২০২৪ এর লোকসভা ইলেকশনে কিন্তু জেপি নাড্ডা বলেছিল যে বিজেপি এখন বর্তমানে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্টি। ওকে? এবং বিজেপি এত বড় একটা পার্টি, যেখানে হচ্ছে আরএসএস এর কোনো এখন দরকার নেই। একসময় আরএসএস এর দরকার ছিল। এখন আরএসএস এর দরকার নেই। এবার আরএসএস ও বলেছে ঠিক আছে, আমার দরকার নেই, আমি সরে যাচ্ছি। আরএসএস যখনই ব্যাকফায়ার করেছে, আরএসএস এর যে কর্মকর্তারা রয়েছে, যখন বিজেপির জন্য কিন্তু যে র‍্যালি রয়েছে, সেই র‍্যালিতে যায়নি, কাজকর্ম ভোট চাইতে যায়নি। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে পুরোপুরিভাবে কিন্তু হেরে গিয়েছে বিজেপি। সেখানে দেখা গিয়েছে যে ২৪০ টা সিটের মধ্যে আটকে গিয়েছে। তো ভবিষ্যতে কি ঘটে না ঘটে, এইসব জিনিস নিয়ে তো চলতেই থাকবে। আমরাও দেখতে থাকবো আরএসএস এর সাথে নরেন্দ্র মোদী কতটা ৩৬ এর আঁকড়া চলতে থাকে। মজা আসবে। দেখতে ভালো লাগবে। আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা ইচ্ছা তাই করতে পারেন। গালাগালিও করতে পারেন। কোন আসা যায় না। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।